প্রিয় শিক্ষার্থী, ঈদ মোবারক। আশা করছি পবিত্র ঈদুল আজহা সময়টুকু তোমাদের ভালো মতোই কেটেছে এবং তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের এই সেশনটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিষয় উচ্চতর গণিত। সাথে আছি আমি মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। তোমাদের সাথে গত ক্লাসে আমার দেখা হয়েছিল এবং সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে কৌণিক অধ্যায় নিয়ে। তো সেখানে আমরা গত ক্লাসে কি করেছিলাম সেগুলো নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু মনে আছে। তারপরেও আমরা যদি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি যে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কৌণিক কি, কৌণিকের বিভিন্ন সংজ্ঞা, যে কৌণিকের বিভিন্ন অংশের সংজ্ঞাগুলো, যেমন উপকেন্দ্র, তারপরে হচ্ছে শীর্ষবিন্দু, তারপরে হচ্ছে যে আমার উৎকেন্দ্রিকতা, তারপরে অক্ষরেখা, নিয়ামক রেখা, এ ধরনের কিছু সংজ্ঞা আমরা পড়েছিলাম। তারপরে কৌণিকের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা সর্বশেষ যে কৌণিকের একটি অংশ বা কৌণিকের একটি প্রকারভেদ পরাবৃত্ত, পরাবৃত্তের আমরা হচ্ছে যে একটি মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় আমরা শিখেছিলাম এবং যার সমীকরণটি ছিল y² = 4ax। আর তোমাদের সাথে তোমাদেরকে একটু আমি পড়া দিয়ে দিয়েছিলাম যে সরল রেখার বিভিন্ন সূত্রগুলো তোমরা একটু আলোচনা করে বা প্রয়োজনে একটু মুখস্থ করে আসবে, যেন আমাদের প্রয়োজনে আমরা সেগুলোকে একটু কাজে লাগাতে পারি। যাক, আমরা তারই ধারাবাহিকতা ক্রমে আজকে আমরা ক্লাস কার্যক্রমকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু তার ধারাবাহিকতা করে আমরা একটু সামনে এগোতে থাকি, দেখি আজকে আমরা কতটুকু কি শিখতে পারি। তো গত ক্লাসে আমরা যেই সমীকরণটা শিখেছিলাম সেই সমীকরণটা আমরা একটু নিয়ে আবার একটু দেখতে চাই যে একটি পরাবৃত্তের যে সমীকরণটি আমরা শিখেছিলাম সেটি ছিল মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। সমীকরণটি হচ্ছে y² = 4ax। তো আমরা একটু দেখি যে বোর্ডে যে আমরা এখন y² = 4ax এই সমীকরণটি যখন আমরা প্রমাণ করেছিলাম, তো সেখানে আমরা আসলে একটু বলেছিলাম যে আসলে এখানে পরিচয়গুলো আমরা দিয়েছিলাম যে x এবং y এগুলো ছিল আমার সঞ্চার পথের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্কের x এবং y। আর এই হচ্ছে আমার একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, সেই দূরত্বটা আমার অবশ্যই 0 থেকে বড়, a > 0। এখন আমরা একটু এই যে একটা পরাবৃত্তের যেসব আমরা অংশ, যে একটা পরাবৃত্তের বিভিন্ন অংশকে আমরা একটু কিভাবে চিহ্নিত করতে পারি এবং প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমরা সেগুলো একটু দেখি যে তাহলে এই প্রয়োজনীয় যেসব সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা একটু দেখতে চাচ্ছি। তো পরাবৃত্তের চিত্রটা যদি আমরা একটু দেখি আবার এখানে,
তাহলে আমাদের চিত্রটা দেখে আমাদের হয়তো কিছু আমরা এই চিত্রটা এঁকেছিলাম, গত ক্লাসে এঁকেছিলাম। সেখানে আমরা কণিকের বিভিন্ন অংশগুলোর পরিচয়ের সময় আমরা পরাবৃত্ত চিত্রটি এঁকেছিলাম, যেখানে এ ছিল হচ্ছে আমার শীর্ষবিন্দু, এস ছিল আমার উপকেন্দ্র, এম জেড রেখা ছিল আমার দিকাক্ষ, জেড এস রেখা ছিল আমার অক্ষরেখা, এবং এ ছিল আমার শীর্ষবিন্দু, সেটা হচ্ছে আমার এই বিন্দুর স্থানাঙ্ককে ধরা হয়েছিল হচ্ছে যে মূলবিন্দু। তাহলে এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই সমীকরণের আমরা যে পরাবৃত্তটি আছে তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1। আমরা একটু সূত্রগুলোকে একটু দেখি, যেন আমাদের পরবর্তীতে আমরা অঙ্ক করার সময় আমরা এগুলো একটু ব্যবহার করতে পারি। তাহলে যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a 0 0, 2 উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক s। এই যে পরাবৃত্তের সমীকরণে a যেটাকে আমরা ধরে নিয়েছিলাম, সেটা ছিল আমার a হইতে s এর দূরত্ব, যে দূরত্বটাকে আমরা a হিসেবে আমরা বর্ণনা করেছিলাম। তাহলে এই s এর স্থানাঙ্ক হচ্ছে আমার a0। তো এখানে যে পরাবৃত্তটা আমরা এঁকেছি তার যে অক্ষরেখাটা সেটা আসলে মূলত x অক্ষরেখা। এখানে হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, আর এখানে হচ্ছে যে আমার y প্রাইম, এটা হচ্ছে আমার y অক্ষরেখা। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার a, যার জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমার a0। তারপরে হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখাটা হচ্ছে আমার mz। তাহলে mz এর অবস্থান যদি আমরা একটু দেখি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু a থেকে এটা হচ্ছে আমার বাম পাশে আছে, এবং পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে as equals to az equals to a। তাহলে এই যে a বিন্দু থেকে mz রেখাটা এই পরিমাণ দূরত্বে আছে, এবং সেটা হচ্ছে আমার বাম দিকে, যার কারণে, এবং এই mz রেখাটা সেটা হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাই আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি যে x equals to a, y অক্ষের সমান, যেহেতু এটা বাম দিকে আছে, যার কারণে নিয়ামক রেখার সমীকরণ হবে x equals to minus a, বা আমরা লিখতে পারি x plus a equals to 0। তারপরে আমরা লিখতে পারি যে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে নিয়ামক রেখা এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলতেছি নিয়ামক রেখার পাদবিন্দু। তারপরে চিত্র অনুযায়ী z হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a হইতে z এর দূরত্ব a বাম দিকে আছে, তাহলে এটা মাইনাসের a, এবং এটা x অক্ষরেখা। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার z এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাসের a0। তারপরে আমরা যদি দেখি অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখাটা কোনটা? অক্ষরেখা হচ্ছে আমার zx বলতে পারি, as বলতে পারি, zx বলতে পারি। তাহলে এটাকে আমরা
পরাবৃত্তের y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের অক্ষরেখাটা হচ্ছে মূলত আমার x অক্ষরেখা। তাহলে x অক্ষরেখার সমীকরণ আমরা জানি, সেটা হচ্ছে যে y ইকুয়াল টু 0। তাহলে অক্ষরেখার সমীকরণ হচ্ছে আমার y ইকুয়াল টু 0। তারপরে আমার হচ্ছে যে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব রেখা হচ্ছে আমার এল প্রাইম। এই এল প্রাইম রেখাটাকে আমরা দেখতে পাচ্ছি, সেটাও হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি যে x a, অর্থাৎ যে দূরত্বটুকু আছে, তাহলে এখান থেকেও হচ্ছে আমার এই দূরত্বে আছে এবং সেটা ডান দিকে আছে, তার মানে এটা পজিটিভ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x a, বা আমরা লিখতে পারি x - a 0। তারপরে আমরা সাথে লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। তো এটা কিভাবে আসছে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি, এটা আমরা একটু পরে আলোচনা করব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a কিভাবে আসলো সেটাকে আমরা দেখতেছি। তারপরে হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয় হচ্ছে একটা হচ্ছে যে আমার সংখ্যা থেকে আমরা জানি যে উপকেন্দ্রিক লম্ব কোনটা, এবং উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করলো সেই দুটো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়। চিত্র অনুযায়ী এল এবং এল প্রাইম, এই দুটি হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়। তাদের স্থানাঙ্ক, তাহলে সেই স্থানাঙ্কটা আমরা লিখতেছি এবং সেটাও আমরা পরে দেখাচ্ছি যে কিভাবে a এবং প্লাস মাইনাস 2a হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। তারপর হচ্ছে যে শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে আমার a বিন্দু, অর্থাৎ পরাবৃত্তকে যে রেখাটা শীর্ষবিন্দু স্পর্শ করে চলে যাবে সেটা হচ্ছে স্পর্শক। তো সেই স্পর্শকটাকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার y অক্ষরেখা। তাহলে y অক্ষরেখার সমীকরণ আমরা জানি, সেটা হচ্ছে যে x = 0। x = 0। তারপরে সঞ্চারপথের উপরে যে কোনো বিন্দু হচ্ছে উপকেন্দ্রের দূরত্ব। যে কোনো বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব, যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক সঞ্চারপথের পরাবৃত্তের উপরে পরাবৃত্তের সঞ্চারপথ পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব xy বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব a plus x। চুপ। আমরা এখানে
যে সমীকরণে লিখলাম y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই সমীকরণে যে আমরা চিত্রটা থেকে যে নামগুলো আমরা লিখলাম এবং সমীকরণগুলো লিখলাম, এই প্রত্যেকটা সূত্র হিসেবে অঙ্কের মধ্যে ব্যবহৃত হবে এবং আমাদেরকে সেগুলোকে মুখস্থ রাখতে হবে। আশা করতেছি তোমরা ইতিমধ্যে সেগুলোকে একটু দেখে শিখে ফেলবা এবং এগুলোকে মুখস্থ করা ছাড়া যেহেতু আমরা অঙ্ক করতে পারবো না, এই জন্য সেগুলোকে একটু মুখস্থ করে আয়ত্ত করার চেষ্টা করবা। তো সেগুলো কি আমরা নামগুলো আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট। একটা পরাবৃত্তের মধ্যে কি কি আমার অঙ্কের সময় কাজে লাগতে পারে, এটা হচ্ছে যে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ, এনজেড রেখার সমীকরণ, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, অক্ষরেখার সমীকরণ মানে হচ্ছে জেডএস রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব রেখা এল এল প্রাইমের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল হইতে এল প্রাইমের দৈর্ঘ্য, তারপর উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক এল এবং এল প্রাইম। এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a প্লাস এর 2a আর এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a মাইনাস এর 2a। আর শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে যে আমার y অক্ষরেখা, যার কারণে হচ্ছে x 0। আর এই সঞ্চার পথের উপরে যে কোনো বিন্দু, যে p বিন্দু হইতে s এর উপকেন্দ্রিক দূরত্ব, সেটা হচ্ছে a প্লাস x। এখন এই সূত্রগুলো জানার পরে যে পরাবৃত্তের যে সমীকরণটা আমরা লিখলাম যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, পরাবৃত্তের এই সমীকরণের কিছু ভিন্ন রূপ আছে, আমরা সেই রূপগুলোকে একটু দেখার চেষ্টা করব এবং সেই রূপগুলোকে যদি আমরা জানি সেটা হয়তো আমাদের জন্য একটু কাজে লাগবে। আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতেছি সেগুলা কি রকম। যেমন আরেকটা সমীকরণ হতে পারে y square equals to minus 4ax, y square equals to minus 4ax। আমরা এখানে শীর্ষবিন্দু এই y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax, তার চিত্রটা আসলে কি রকম সেটা যদি আমরা একটু দেখি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। যদি পরাবৃত্তের যে সঞ্চারপথটা আছে সেই সঞ্চারপথটা যদি আমার নিয়ামক রেখার বাম দিকে অবস্থান করে, তাহলে হচ্ছে যে সমীকরণটা হবে y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax। আর যদি আমার পরাবৃত্তের যে সঞ্চারপথ সেই সঞ্চারপথটা যদি নিয়ামক রেখার ডান দিকে অবস্থান করে, তাহলে তার সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এখানে যেরকম a গ্রেটার দেন 0, এখানেও -4ax এর সমান a গ্রেটার দেন 0, কারণ a হচ্ছে একটা দূরত্ব, সেটা কখনোই ঋণাত্মক হতে পারবে না। তাহলে এখানে এই সমীকরণের জন্য আমার সূত্রগুলো আসলে কি রকম আসবে, সূত্রগুলো যদি আমরা এখানে একটু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি, তাহলে এটা হচ্ছে যে আমাদের 0 0 হবে। তারপর হচ্ছে উপকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে যে আমার মাইনাসের a0 আসবে। নিয়ামক রেখার যে সমীকরণ সেই সমীকরণটা আসবে হচ্ছে যে x a।
আমরা যদি সূত্রগুলোকে একটু খেয়াল করে দেখি তাহলে হচ্ছে যে কি আসবে, আমরা দেখতে পাচ্ছি যে যেখানে হচ্ছে যে প্লাস a আছে সেখানে আসবে হচ্ছে যে আমার মাইনাসের a। যেমন এখানে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a0, এখানে হচ্ছে যে আমার মাইনাসের a0। এখানে ছিল x মাইনাসের a, এখানে আসবে x প্লাস a, কারণ এটা হচ্ছে যে আমার মূলবিন্দু, এখান থেকে নিয়ামক রেখা ডান দিকে আছে, ডান দিকে থাকার কারণে এটা মূলত হচ্ছে যে আমার যে সরলরেখার সমীকরণ, যে এটা যদি হয় b, এখান থেকে যদি আমি নেই m, তাহলে এই যে mz রেখাটা আছে মূলত হচ্ছে আমার y অক্ষরেখা থেকে অর্থাৎ ডান দিকে, এবং এটা যদি আমার স্থানাঙ্ক হয় 0 0, তাহলে এখান থেকে ডান দিকে আছে, যার কারণে আমাদের যে y অক্ষের সমান্তরাল সরলরেখা এই x a এবং এই দূরত্বে আছে, এই জন্য এটা হচ্ছে x a। এটাকে আমরা একটু তাড়াতাড়ি মনে রাখার জন্য আমরা এরকম করে হয়তো মনে রাখি যে সেটা হচ্ছে যে আমার কি, যে এই সমীকরণে যেখানে প্লাস a আছে, ঠিক আমরা যদি প্লাস a এর জায়গায় যদি আমরা মাইনাস a বসাই দেই, তাহলে হচ্ছে আমরা এই সমীকরণের প্রয়োজনীয় সূত্রগুলোকে আমরা পেয়ে যাব। এবং এই সূত্রগুলোকে আমরা যখন শুধু একটাই চেঞ্জ করতে হবে, যেখানে প্লাস a আছে সেখানে আমার আসবে হচ্ছে মাইনাসের a, আর যেখানে মাইনাস a আসবে সেখানে আসবে হচ্ছে আমার প্লাসের a। তো যার কারণে আসবে হচ্ছে যে আমার z এর স্থানাঙ্ক আসবে হচ্ছে যে a0। এখানে যেহেতু আমার a এর সাথে কোনো জড়িত নেই, অক্ষরেখার সমীকরণ, এখানে y 0 আছে, তাহলে আমার এখানেও আমার y 0ই হবে। ঠিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কি আছে x a, এখানে উপকেন্দ্রিক লম্বটা যদি আমাদের বাম দিকে চলে আসে, উপকেন্দ্রিক লম্বটা যদি আমার বাম দিকে চলে আসে, তাহলে এখন এখান থেকে এটা বাম দিকে আছে, যার কারণে এটা আসবে হচ্ছে যে আমার x মাইনাসের a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা তো ঋণাত্মক হতে পারবে না, যার কারণে এখানে a এর জায়গায় মাইনাসে বসানো যাবে না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় হচ্ছে 4a। তারপর এখানে হচ্ছে যে আমার প্লাস a আছে, সেখানে আমার মাইনাসে বসিয়ে দিলে আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলোকে আমরা পেয়ে যাব। তারপরে যদি এই পরাবৃত্তের সঞ্চারপথ এবং দ্বিতাক্ষ যদি এই শেপে না হয়, অর্থাৎ এই শেপ বলতে আমরা যেটা মিন করেছি যে দ্বিতাক্ষটা এখানে y অক্ষের সমান্তরাল ছিল, এখানেও দ্বিতাক্ষটা y অক্ষের সমান্তরাল ছিল, এখানে হচ্ছে পরাবৃত্তের সঞ্চারপথ দ্বিতাক্ষের ডান দিকে, এখানে পরাবৃত্তের সঞ্চারপথ দ্বিতাক্ষের বাম দিকে আছে। কিন্তু দ্বিতাক্ষ যদি আমার x অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমার যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা যদি আমরা চিত্র দেখি, যদি এরকম হয়, এটাকে যদি আমরা বলে থাকি দ্বিতাক্ষ, তাহলে এটা হচ্ছে আমার পরাবৃত্ত, তাহলে এখানে এটা হচ্ছে আমার x অক্ষরেখা, এটা হচ্ছে আমার y অক্ষরেখা, তাহলে এটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার s, এটা হচ্ছে আমার z। তাহলে দ্বিতাক্ষ যদি আমার হয় x অক্ষরেখার সমান্তরাল সরলরেখা, এবং যদি পরাবৃত্তের সঞ্চারপথ যদি আমার থাকে হচ্ছে দ্বিতাক্ষ রেখার উপরের দিকে, তাহলে আমার যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা হচ্ছে x² 4ay, যেখানে a z। তাহলে এই সমীকরণের জন্য আমার চিত্রটা কেমন হবে, আমরা সেটা যদি একটু চিত্রটা আমরা দেখলাম, তার সূত্রগুলো কেমন হবে
সেটা যদি আমরা একটু দেখি, যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে যে এই সমীকরণের সাথে এই সমীকরণের যেই পার্থক্যটা আসবে সূত্রের মধ্যে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যদি আমরা সমীকরণটাও দেখি, তাহলে সেই সমীকরণটাকে আমরা দেখতেছি যে এই সমীকরণে ছিল y² = 4ax, আর এই সমীকরণ হচ্ছে x² = 4ay, অর্থাৎ x এর জায়গায় y চলে আসছে, y এর জায়গায় x চলে আসছে। আমরা ঠিক তাহলে এই সমীকরণের জন্য আমরা যেটা চিত্রগুলোর যে চেঞ্জটা পাবো, বা চিত্রের জন্য সমীকরণের যে চেঞ্জগুলো পাবো, এখানে আছে x স্থানাঙ্কের জায়গায় চলে আসবে y স্থানাঙ্ক, আর y স্থানাঙ্কের জায়গায় চলে আসবে x স্থানাঙ্ক। আমরা সেটা একটু দেখি যে তাহলে তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে x স্থানাঙ্ক 0, এখানে হচ্ছে y স্থানাঙ্ক 0, তাহলে এখানেও আসবে এই 0টা চলে যাবে এখানে, y স্থানাঙ্কের 0টা চলে যাবে x স্থানাঙ্কে, x স্থানাঙ্কের 0টা চলে আসবে y স্থানাঙ্কে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আছে a0, তাহলে x এর জায়গায় আছে a, y এর জায়গায় আছে 0, তাহলে এখান থেকে আমার এটা চলে আসবে হচ্ছে 0a। তাহলে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে যে x = -a আছে, তাহলে এখানে আমার হচ্ছে যে x এর জায়গায় আসবে y, তাহলে y = -a, y = -a, কারণ এইটা যদি হয় আমার x অক্ষরেখাটা y অক্ষরেখা, তাহলে নিচের দিকে আছে, আর এইটুকু দূরত্বকে আমরা যদি এই হিসাবে চিন্তা করে থাকি, তাহলে এই দূরত্বটা নিচের দিকে আছে, তার কারণে আমার সরল রেখার যে সমীকরণ অনুযায়ী a হওয়ার কথা নিচের দিকে থাকার কারণে সেটা মাইনাসে চলে আসছে। তাহলে আমাদের আগের কথাগুলাই, আমরা আগে যেই কথাগুলো বলেছিলাম সেই একই নিয়ম করে আসতে থাকবে। যদি এই সমীকরণের সাথে এই সমীকরণের সূত্রের যে পার্থক্যগুলো আসবে, সেটা হচ্ছে যে x এর জায়গায় y আসবে আর y এর জায়গায় x আসবে, এখানে আর কোনো কিছু পার্থক্য হবে না। তাহলে ঠিক এইখানে যদি আমার নিয়ামক রেখার যে পাদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা আসবে হচ্ছে আমার 0 -a, এখানে আছে অক্ষরেখার সমীকরণ হচ্ছে y = 0, তাহলে আমরা একটু আগে বলেছি x এর জায়গায় y আসবে, y এর জায়গায় x আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে x = 0, তারপরে এখানে আছে যে x = a, তাহলে এখানে আসবে হচ্ছে আমার y = a আসবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আসবে 4a, তারপরে এখানে আসবে হচ্ছে যে প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, আমার এখানে চলে আসবে x এর স্থানাঙ্কের জায়গায় যে +-2a, আর হচ্ছে যে y স্থানাঙ্কে চলে যাবে হচ্ছে যে a। তাহলে ঠিক একইভাবে শুধু মনে রাখতে হবে আমাদের যে কাজগুলো, সেটা হচ্ছে যে এক একটা শেপের সাথে আরেকটা শেপের কি পার্থক্য, সেই পার্থক্যটাকে যদি আমরা একটু খেয়াল করে থাকি, তাহলে সে আমাদের আর ভুল হবে না। যে y² = 4ax এর সাথে y² = -4ax এর কি পার্থক্য, সেই পার্থক্যটা ছিল হচ্ছে যে যেখানে যেখানে প্লাসে আছে সেখানে হবে মাইনাসে, যেখানে মাইনাসে ছিল সেখানে হবে প্লাসে, শুধুমাত্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা অপরিবর্তিত থেকে যাবে। এখানে হচ্ছে যে এটার সাথে এটার যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে যে আমার যে x এর জায়গায় y আসবে, y এর জায়গায় x আসবে। আমার যদি এই পরাবৃত্তের সংজ্ঞাটা যদি উপরের দিকে না হয়ে যদি আমার দিকাক্ষের নিচের দিকে অবস্থান করত, তাহলে তার সমীকরণটা হতো x² = -4ay, যেখানে a > 0, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আমার a হচ্ছে যে 0, এখানে হচ্ছে a। তাহলে তার জন্য আমার কি পার্থক্য, তাহলে যদি আমি এটার থেকে এবার এটার সাথে যদি সরাসরি চিন্তা করি, তাহলে আমার এখানে এটার সাথে সরাসরি চিন্তা করতে পারি, আবার এটার থেকেও এটা চিন্তা করতে পারি। আমরা এটার জন্য যে সূত্রগুলো আছে এটার জন্য হবে আর ঠিক +a এর জায়গায় -a আসবে, তাহলে আমার এখানে হবে 0 0,
এখানে আসবে হচ্ছে 0 মাইনাসের a, এখানে আসবে y ইকুয়ালস টু a, এখানে আসবে হচ্ছে 0a, এখানে আসবে হচ্ছে যে x ইকুয়ালস টু 0, এখানে আসবে হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস a, এখানে আসবে 4a। অর্থাৎ আমরা যদি এখানে প্রথম দুইটার সাথে যে চেঞ্জ ছিল যে প্লাস এর জায়গায় মাইনাস এর, ঠিক পরের দুইটার মধ্যেও আমার একই চেঞ্জ হবে, প্লাস এর জায়গায় মাইনাস এর। কিন্তু যদি আমরা এই একটা সূত্রই প্রথমে মুখস্থ করি, এটা দিয়ে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে যে এই যে প্লাস a, সেই প্লাস প্রথমটার সাথে দ্বিতীয়টা যদি আমার প্লাস এর জায়গায় মাইনাস এ হয়, তাহলে আমরা প্রথমটার সাথে তৃতীয়টাকে চিন্তা করি, তাহলে এখানে পার্থক্য হবে x এর জায়গায় y আসবে আর y এর জায়গায় x আসবে। আর প্রথমটার সাথে যদি শেষেরটা চিন্তা করি, তাহলে আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে যে x এর জায়গায় y যাবে, y এর জায়গায় x যাবে এবং প্লাস এর জায়গায় মাইনাস এ হবে আর মাইনাস এর জায়গায় প্লাস এ হবে। যেমন আমরা যদি এই উপকেন্দ্র দিয়ে চিন্তা করি, তাহলে এখানে ছিল a0, তাহলে আমরা যদি সরাসরি শেষেরটা চিন্তা করি, তাহলে হচ্ছে যে এই জিরোটা চলে আসবে x স্থানাঙ্কে, এটা চলে যাবে y স্থানাঙ্কে, কিন্তু প্লাস এটা হবে মাইনাস এ, অর্থাৎ 0 মাইনাস এ। আবার যদি আমরা এটা চিন্তা করি x মাইনাস এ, তাহলে x এর জায়গায় আসবে y, x এর জায়গায় যাবে y, এখানে ছিল হচ্ছে মাইনাস এ, হয়ে যাবে হচ্ছে প্লাস এ। আমরা যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চিন্তা করি, তাহলে x a, আর এখানে হচ্ছে যে x এর জায়গায় y যাবে আর প্লাস a এর জায়গায় যাবে হচ্ছে আমার মাইনাস এ। আশা করছি তোমরা সবাই সূত্রগুলোকে একটু বুঝতে পেরেছো। এই সূত্রগুলোকে নিয়ে হয়তো আমরা পরবর্তী ক্লাসে অঙ্কে যাব। তবে আমরা একটা জিনিস একটু আলোচনা করে দিচ্ছি যে কিভাবে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a হচ্ছে এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক হচ্ছে যে a প্লাস মাইনাস 2a হচ্ছে। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আগে দেখি। সেটা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা 4a কিভাবে হচ্ছে, তাহলে আমরা একটু মুছে ফেলি। সেটা হচ্ছে আমরা এগুলাকে মুছে ফেলি। উপকেন্দ্রিক লম্বের দিকে একটু খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি l কে যদি আমরা মনে করি যে সঞ্চার পথের উপরে যে কোনো বিন্দু, তাহলে হচ্ছে যে আমরা জানতাম যে SP PM, SP PM, তাহলে p এর জায়গায় যদি l শিফট হয়, তাহলে আমার আসবে কত SL যদি আমরা এখান থেকে যদি একটা টানি, তাহলে সেটা হবে আমার, যদি এই mটাকে আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে আসবে SL L m প্রাইম। এই l প্রাইমটা হচ্ছে আমার ZS এর সমান, তাহলে এটা হচ্ছে আমার ZS এর সমান। ZS কে যদি আমরা দুই ভাগে ভাগ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার AZ প্লাস AS, তাহলে AS এর দুইটাই a এর সমান, তাহলে a প্লাস a হচ্ছে 2a। তার মানে SL যেই দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমার 2a। এই SL এবং SL প্রাইম সমান, SL SL প্রাইম, তাহলে L প্রাইম কে আমরা করতে পারি SL প্লাস SL প্রাইম, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 2a, তাহলে 2a ইকুয়ালস টু 2a ইকুয়ালস টু হচ্ছে 4a। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে আমার 4a এবং এখান থেকে তাহলে আমরা এই সূত্রের প্রমাণটা পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। এইটাকে আমরা এরকম করে বলতে পারি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত যেই দূরত্ব, সেটাকে আমি 2 × 2a বলতে পারি। যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার যে দূরত্ব, সেই দূরত্বের হচ্ছে দ্বিগুণ 2 × Sz, অর্থাৎ উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে Sz, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বের দ্বিগুণ। আবার যদি আমরা বলি যে উপকেন্দ্র থেকে
শীর্ষবিন্দু থেকে যদি এটাকে আমরা এরকম করে আরেকটা বলতে পারি যে 4 ইনটু এ জেড 4 ইনটু এ জেড, তাহলে এটা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের 4 গুণ, অথবা বলতে পারি যে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র থেকে দূরত্বের 4 গুণ। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাকে আমরা মোট 3 ভাবে সংজ্ঞায়িত করতে পারি। একটা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বের 4 গুণ, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের দ্বিগুণ, উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বের দ্বিগুণ, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের 4 গুণ এবং শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রের দূরত্বের 4 গুণ। এইভাবে আমরা এটাকে অথবা বলতে পারি 4 ইনটু এস। তাহলে আশা করতেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিভাবে আমরা আইডেন্টিফিকেশন দিতে পারবো সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। তো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যদি আমার হয়, তাহলে যদি এল বিন্দু হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার a, তাহলে এইটুকুকে আমরা বলতে পারি হচ্ছে যে a, এল এর স্থানাঙ্ক হচ্ছে a y। তাহলে সেখান থেকে আমরা যদি এই সঞ্চারপথকে যদি আমরা স্যাটিসফাই করাই y² = 4ax কে যদি আমরা l বিন্দু দিয়ে স্যাটিসফাই করাই, যদি l বিন্দুটা আমার সঞ্চারপথের উপরে আছে, তাহলে হচ্ছে 4a তাহলে y², তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4a², তার মানে y হচ্ছে +-2a। সেই হিসাবে হচ্ছে যে আমার l এর স্থানাঙ্ক আসবে হচ্ছে a to a আর l প্রাইমের স্থানাঙ্ক আসবে a - 2। আশা করতেছি তোমরা সূত্রগুলোকে একটু বুঝতে পেরেছো এবং তোমরা সেই সূত্রগুলোকে একটু আয়ত্ত করার চেষ্টা করবা। আমরা আগামী ক্লাসে এই সূত্রগুলা নিয়ে কিভাবে অঙ্ক করতে পারি সেই অঙ্কের মধ্যে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং সবাই সতর্কভাবে চলাফেরা করবো, বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।